রাতভর উত্তপ্ত নীলক্ষেত এলাকার ঢাবি ও 7 কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে বিজেপি। এগুলোর জবাব দিতে বলেন প্রশাসনকে আগে। আমরা কোনো দাবি নিয়ে গেলে প্রমাণ করতেছে, নিজেদেরকে ছাপড়ি প্রমাণ করতেছে লাঠি হাতে নিয়ে। আমাদের হাতে কিছু আছে দেখছেন? এটা কোনো স্টুডেন্টের বৈশিষ্ট্য হয় মেয়েদের দিকে দাঁড়িয়ে করে আসে। দাভোসে প্রধান উপদেষ্টার মূল এজেন্ডা ছিল শেখ হাসিনার পাচার অর্থ ফিরিয়ে আনা, রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। খানাখন্দে বেহাল, লালমনিরহাটের তিস্তা বুড়িমারি মহাসড়কের বিভিন্ন অংশ সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের, যানবাহন চলাচলে চরম দুর্ভোগ। ফেনীতে বাসা বাড়িতে গ্যাসের তীব্র সংকট, দিনের বেলায় জ্বলে না চুলা, মাটির চুলায় খড় লাকড়িতে রান্না, বিপাকে হাজারো গ্রাহক। মৌলভীবাজারে বেড়েছে আখের রস ও লালি গুড়ের কদর, বেচাকেনা হচ্ছে গ্রামাঞ্চল শহরে স্বল্প খরচ উৎপাদনে লাভবান প্রান্তিক চাষিরা। Oh, he goes big time. Thrashed him. Feel sorry for you. 22 runs in that horrendous match. Going to the wire. And the Durbar Rajshahi team can jump. এবং বিপিএল এর রংপুর রাইডার্সকে 2 রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। সিলেটের স্ট্রাইকার্সের বিপক্ষে 8 উইকেটে বড় জয় বরিশালের। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছি মারজানা শুক্তি। জানাবো বিস্তারিত। রাজধানীর সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ঢাবি ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে, যোগ দিয়েছে ইডেনের শিক্ষার্থীরাও। পুলিশের সাথে প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। রোববার সন্ধ্যা 6:30টার পর তারা সড়ক অবরোধ করেন। এখনও শিক্ষার্থীদের একটি অংশ সড়কে রয়েছে। এর আগে বিকেলে শিক্ষার্থীরা ভর্তির আসন কমানো সহ 5 দফা দাবি নিয়ে ঢাবির প্রো-ভিসি এবং কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলতে যান, কিন্তু শিক্ষার্থীদের দাবির প্রতি গুরুত্ব না দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেন তারা। এদিকে আগামীকাল দুপুরে ঢাবি উপাচার্যের সঙ্গে 7 কলেজের অধ্যক্ষদের বৈঠক হওয়ার কথা রয়েছে। আমাদের অভিভাবকরা আপনারা বলেন যাদের কাছে গেলে সমাধান হবে। আপনি প্রভিসি শিক্ষাই তো আমাদের 7 কলেজের অভিভাবক, আমরা তোর জানি ভিসি তো অভিভাবক না বা অন্যান্য প্রশাসনও না, তাহলে আপনি সমাধান করতে হবে। যদি আপনি না করেন তাহলে কে করবে? পরে সেটাও সে বলবে না, কিছুই করবে না, তাহলে আমরা যাবো কোথায়? প্রভিসির অসদাচরণের পরবর্তীতে তাৎক্ষণিকভাবে 7 কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা স্ব কলেজের সামনে রাস্তাঘাটে অবস্থান কর্মসূচি পালন করে। 7 কলেজের শিক্ষার্থীদেরকে ক্ষমা না চেয়ে এবং 5 দফা দাবি বাস্তবায়ন না হলে তারা এই রাজপথ পুনরায় অবরোধ করবে। সে আমাদের কোনো কিছুই সে জানে না এবং তার এখানে নাকি কোনো কিছু করণীয় নেই। তাহলে কেন আমরা কিসের জন্য তাদের কাছে বারবার শরণাপন্ন হই? দাভোসে হওয়ার প্রধান উপদেষ্টার বৈঠকগুলোর মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন, জানান পাচার হওয়া টাকা ফেরাতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার। এদিকে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান উপ প্রেস সচিব। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সফরের আলোচিত বিভিন্ন দিক তুলে ধরে তার প্রেস উইং। সংবাদ সম্মেলনে বিগত সরকারের আমলে দেশ থেকে $234 বিলিয়ন অর্থ পাচার হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, দাভোসের বৈঠকগুলোই প্রধান উপদেষ্টার মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা। $16 বিলিয়ন করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে, তো সাইফোন অফ হয়েছে। সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের ইকোনমির নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে এবং তারা সন্তোষ প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারকে জার্মান চ্যান্সেলর অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন বলেও জানান শফিকুল আলম। বলেন, দেশটির সঙ্গে ব্যবসার নতুন দুয়ার উন্মুক্ত হবে। ওলাফ শোলজ উনি বলেছেন যে বাংলাদেশের জন্য ওনারা সবকিছু করবেন এবং উনি সউদ্যোগে একটা বিজনেস ডেলিগেশন, একটা স্পেশাল ইনভেস্টর স্পেশাল ডেলিগেশন বাংলাদেশে পাঠাবেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর আগামী 90 দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা বন্ধ থাকলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। 90 দিনের জন্য ইউএসএইডের যাবতীয় সাহায্য স্থগিত করেছে পুরো পৃথিবীর সব দেশের। তো সেখান থেকে আপনার
রোহিঙ্গাদের জন্য ইউএসএইড যে নিউট্রিশন এবং রিসোর্সেস প্রোভাইড করতো ওইটার থেকে ওই ইয়েটা এক্সাম্পট হয়েছে, সো ওইটা জারি থাকবে। এ সময় রোহিঙ্গা ইস্যু সমাধানে ইউএনকে সঙ্গে নিয়ে বাংলাদেশে একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলেও জানায় প্রেস উইং। তাতে বিশ্বের বিভিন্ন দেশ অংশ নেবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অর্থ লোপাট তদন্তে ইউআই, ডেলোয়েট এবং কেপিএমজি নামের 3টি অডিট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেসব ব্যাংক থেকে অর্থ লুটপাট হয়েছে সেগুলোতে নিরীক্ষা চালাবে এই প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে এই তথ্য জানিয়েছে। একই সঙ্গে দেশের শীর্ষ 10টি শিল্প গ্রুপের কার্যক্রমও তদন্ত করবে এসব প্রতিষ্ঠান। বিস্তারিত নাসরিন আক্তার রিপোর্টের প্রতিবেদনে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অর্থ লোপাট তদন্তে ইউআই, ডেলোয়েট ও কেপিএমজি নামের 3টি অডিট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অভিযোগ আছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা এ অর্থ পাচারে জড়িত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে এ তথ্য জানিয়েছেন। গভর্নর আহসান মনসুর জানায়, ব্যাংক থেকে হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা $17 বিলিয়ন লুটপাট করেছেন। সংবাদ মাধ্যমটিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও জানিয়েছেন, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এসব লোপাট করা অর্থে কেনা সম্পদ ফিরিয়ে আনা এবং এর সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে 11টি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে। এরই মধ্যে এ 3টি আন্তর্জাতিক অ্যাকাউন্টেন্সি সংস্থা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর। তদন্তকারীরা বাংলাদেশের শীর্ষ 10টি ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান করবেন। একই সঙ্গে শেখ হাসিনা এবং তার আত্মীয় স্বজনদের সম্পদও তদন্ত করা হবে। তিনি আরও জানান, শেখ হাসিনার শাসনামলে ব্যাংক থেকে প্রায় 2 লাখ কোটি টাকা লোপাট করা হয়েছে, যা $16 বিলিয়ন সমান। তবে ইউআই এবং ডেলোয়েট এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। অপরদিকে কেপিএমজির সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরিবর্তনের অংশ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয় আহসান মনসুরকে। নিউজ ডেস্ক, দেশ টিভি। চিকিৎসা ক্ষেত্রে চীন বাংলাদেশিদের জন্য বিকল্প হতে পারে। রোববার চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। বলেন, সেখানে চিকিৎসা ও যাতায়াতের খরচ তুলনামূলক কম হওয়ায় চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে। মাহির সাজিদ মালিকের রিপোর্ট। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীন সফর নিয়ে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় চীন সফরের বিভিন্ন ইস্যুতে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুংনিম জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কুংনিমের চিকিৎসা খরচ ও যাতায়াত খরচ তুলনামূলক কম। এক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে বলেও তিনি জানান। চিন্তা করেছিলাম আমরা, এবং কুংনিমের যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে, তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। চীনের ঋণের সুদ হার আরও কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে আশ্বাস দিয়েছে চীন। কংক্রিট রেজাল্ট কিন্তু আমার পর্যায়ে মিটিং এ আশা করা উচিত, আসলে টেকনিক্যাল লেভেলে মিটিং হবে তখন হবে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে শোধের সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমি বেশ পজিটিভ একটা অ্যাটিটিউড দেখেছি ফরেন মিনিস্টারের। আপনি জানেন যে ফরেন মিনিস্টার কিন্তু শুধু ফরেন মিনিস্টার নন, তিনি নেতৃত্বে অত্যন্ত উচ্চ পর্যায়ে আসীন এক ব্যক্তি। এছাড়া ইউএসএইডের উন্নয়ন প্রকল্পের যুক্তরাষ্ট্রের 3 মাসের অর্থায়ন তহবিল স্থগিতের ঘোষণা বৈশ্বিক জানিয়ে উপদেষ্টা বলেন, এতে উদ্বিগ্ন হবার কিছু নেই। আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন, সেই স্টাডিগুলো আমাদের সাথে শেয়ার করুন। তারা এসিওর করেছেন যে এখানে কোনো কনজাম্পটিভ ইউটিলাইজেশন অফ ওয়াটার নেই, কাজেই কোনো লক্ষণীয় কোনো পানি ফ্লো কমবে না, এটা তারা এসিওর করেছেন। তারপর আমরা রিকোয়েস্ট করেছি এই তথ্যগুলি আমাদের সাথে শেয়ার করলে আমরা এই আপনাদেরকে এবং সবাইকে আমরাও রিঅ্যাসিওর করতে পারি যে না, এতে কোনো সমস্যা নেই। জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্পর্কিত তথ্য পেতে চীনের সঙ্গে একটি MOU সই হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এসকে সুরের ৩টি লকার থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা সহ স্বর্ণালংকার পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার রাতে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত তার ৩টি লকার খুলতে সক্ষম হন দুদকের ৭ দলের সদস্য। রোববার সন্ধ্যা পর্যন্ত দুদকের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে অবস্থান করলেও দীর্ঘ সময় তারা এসকে সুরের ব্যক্তিগত লকারগুলো খুলতে পারেননি। অবশেষে রাতে তারা ৩টি লকার খুলতে সক্ষম হন। লকারগুলো থেকে ৫৫,০০০ ইউরো ছাড়াও $১,৬৯,৩০০ এবং ১,০০৫ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকা এফডিআর পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরের ধানমন্ডির বাসা থেকে গত ১৯ জানুয়ারি ১৬,২৫,০০০ টাকা ও ৪.৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের ডকুমেন্ট উদ্ধার করে দুদক। এই ডকুমেন্ট থেকে কেন্দ্রীয় ব্যাংকে তার ৩টি লকার থাকার নথি পাওয়া যায়। পরে আদালতের নির্দেশে লকারগুলো খোলার অনুমতি পায় দুদক। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে দেশের মানুষ অসন্তুষ্ট হবে বলে মনে করেন বিএনপির নীতি নির্ধারকরা। আর ২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। অপরদিকে জনগণকে বাইরে রেখে কোনো ব্যক্তি গোষ্ঠী দ্বিতীয় কোনো পথ খুঁজলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইফুল রিপনের প্রতিবেদন। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিআরইউতে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, জাতিকে বিভাজিত করলে আওয়ামী লীগের কুকীর্তি ধামাচাপা পড়ে যাবে। দেশকে আরেকটি অরাজকতার দিকে ঠেলে না দিয়ে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি করেন তারা। জাতির মধ্যে যদি বিভাজন সৃষ্টি করেন, আওয়ামী লীগের কুকীর্তিকে চাপা দেওয়ার অপচেষ্টা করা হবে। যত বিভাজন করবেন অত মানুষের মনের মধ্য থেকে দৃষ্টি সেদিকে আকৃষ্ট হবে। আওয়ামী লীগের কুকীর্তি কিন্তু ধীরে 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 পারদের মতো নিচে নেমে যাবে। নিরপেক্ষ থাকেন, নির্বাচন করেন, নির্বাচন পর্যন্ত থাকেন, আর নির্বাচনের আগেই যদি নিরপেক্ষতা হারান তাহলে রিজাইন করেন। ঐক্যের পথে বিভাজনের দেয়াল তৈরি না করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, স্বাধীন দেশের রক্ষা কবচ গণতন্ত্র। আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তখন দেশের মানুষ অসন্তুষ্ট হবে। ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। ২০২৫ সালের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দেন। নতুন যারা দল করতে চায় তারাও মাঠে থাকুক, জনগণের কাছে যাক। প্রায় ১ বছর টাইম আছে, টেক ইউর টাইম। কিন্তু এইভাবে রাজনীতিতে কোনো কুটকাচাল করবেন না, প্রতিবেশী রাষ্ট্রকে সুযোগ দেবেন না, বিশেষ করে পতিত স্বৈরাচার। জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার বিদায়ের পর দেশের মালিকানা জনগণের হাতে ফিরে যাবে, সেটিই ছিল প্রত্যাশিত। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির কোনো সুযোগ নাই। গণতন্ত্রের শুরু ওখান থেকে, অগ্রগতি সেখান থেকে, গণতন্ত্রের পথ সেখান থেকে, এবং সেটা একমাত্র নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, জনগণ হতাশ হবে, বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। জনগণকে বাইরে রেখে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দ্বিতীয় কোনো পথ খুঁজলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যে ভুলগুলো হয়েছে বিগত দিনে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কারেকশনটা করতে হবে। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায় জনগণকে বাইরে রেখে, কোনো গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
খানাখন্দে বেহাল দশা লালমনিরহাটের তিস্তা বুড়িমারি মহাসড়কের মহেন্দ্রনগর মোস্তফি অংশের অধিকাংশ জায়গার উপরিভাগ সরে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। এতে ঝুঁকি নিয়ে চলছে বুড়িমারি স্থলবন্দর থেকে আসা 8 শতাধিক ভারী ট্রাক সহ ছোট বড় যানবাহন। পথচারী যানবাহন চালক ও স্থানীয়রা বলছে কিছুদিন পরপর সড়কের সংস্কার করলেও তা দীর্ঘস্থায়ী হয় না। লালমনিরহাট থেকে জামাল বাদশার প্রতিবেদনে বিস্তারিত জানব। লালমনিরহাটের বুড়িমারি তিস্তা মহাসড়ক, যার প্রশস্ততা মাত্র 18 ফুট, বর্তমানে বেহাল অবস্থা রয়েছে সড়কটি। 8 বছর আগে মহেন্দ্রনগর থেকে মোস্তফি পর্যন্ত 7 কিলোমিটার অংশ এলজিডি থেকে সড়ক ও জনপদ বিভাগে হস্তান্তর হয়। এরপর থেকে প্রতি বছর এই অংশে সংস্কারে কোটি কোটি টাকা খরচ হলেও সড়কের প্রশস্ততা বাড়ানো হয়নি। সড়কের বেশিরভাগ অংশে পাথর পিচ উঠে গিয়ে ছোট বড় গর্ত তৈরি হয়েছে, যা দুর্ঘটনার কারণ। এই সড়ক দিয়ে ভারী ট্রাক সহ ছোট বড় সব ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে চলছে। স্থানীয় বাসিন্দা ও চালকরা বলছেন, সড়কের মান ভালো না হওয়ায় সংস্কারের পরও সড়ক দ্রুত পূর্বের অবস্থায় ফিরে যায়। তারা সড়কের প্রশস্ততা বৃদ্ধি ও মানসম্মত সংস্কারের দাবি জানাচ্ছেন। সুযোগও নাই, রাস্তার পাশে কোনো এক্সট্রা কোনো রাস্তাও নাই। আর রাস্তাটা আমার মনে হয় যে আসলে এই যে বললো ডিজিটাল বাংলাদেশ, আমার মনে হয় সর্বনিম্ন যদি কোয়ালিটি হয় বাংলাদেশের এই লালমনি জেলার এই রাস্তাটাই শুধু নিম্ন মানের এখনো পর্যন্ত আছে। এই রাস্তা ভেঙে চুরে দেখা যাচ্ছে, আবারও এই মাল সামরা দিয়ে আবারও দেখা গেছে এগুলা দিয়ে রাস্তা সেরে দিয়ে দেয়। আজকে কি 2 দিন আগে আমার টিউবের মাথা ভাঙলো, অ্যাক্সেল ভাঙলো, 60,000 টাকা লাগছে। তবে সড়ক সংস্কারে উদ্যোগ রয়েছে, শীঘ্রই ঠিকাদার নিয়োগ করা হবে বলে জানান এই কর্মকর্তা। ওখানে একটা ডিজিট পেমেন্ট ওয়ার্ক হয়েছে 49 লাখ টাকা, আর বিভাগীয়ভাবে রুটিন মেইনটেন্যান্সের কাজ হয়েছে, এটি আমার তথ্য আছে। আর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, সড়কটির সংস্কার কাজ সড়ক ও জনপদ বিভাগের বিভাগীয় কাজ হিসেবে চলমান রয়েছে। সম্প্রতি এই কাজের পিএমপির আওতায় এটা টেন্ডার হয়েছে এবং ইভলিউশনে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় হলেও সড়ক সংস্কারের মান নিয়ে প্রশ্ন উঠছে। সড়কের প্রশস্ততা বাড়ানোর পাশাপাশি টেকসই সংস্কারে সরকারের নজরদারি দেখতে চান স্থানীয়রা। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। ফেনীতে দীর্ঘদিন দিনের বেলা গ্যাস না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন আবাসিক গ্রাহকরা। মাটি ও ইটের চুলা বানিয়ে খড় লাকড়ি জ্বালিয়ে রান্নাবান্না করতে হচ্ছে বাসিন্দাদের। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের নজরদারি না থাকাকে দুষছেন ভুক্তভোগীরা। তবে সংকট সমাধানে কাজ করার কথা জানায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা। ফেনী থেকে সহকর্মী তোফায়েল আহমদ নিলয়ের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। গ্যাসের সংযোগ রয়েছে, কিন্তু দিনের বেলায় জ্বলছে না চুলা। এমন গ্যাস সংকটে দীর্ঘদিন ধরে দুর্ভোগে ফেনীর মানুষ। ফেনী শহরের দাউদপুর চৌধুরী বাড়ি, আরামবাগ, মাস্টারপাড়া, কদলগাজী রোড, রামপুর এলাকা সহ পুরো জেলাতে গত 5 বছর ধরে দিনের বেশিরভাগ সময় চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না বাসিন্দারা। প্রতি বছর এসব এলাকায় গ্যাসের সমস্যা হলেও বর্তমানে তা অসহনীয় পর্যায়ে। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত গ্যাস না থাকায় গৃহিণীদের গভীর রাতে রান্না করতে হয়। বিকল্প হিসেবে কিনতে হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক চুলা। বহুতল ভবন ও দালান ঘরের বাসিন্দাদের অনেকেই মাটি ও ইটের চুলা বানিয়ে খড় লাকড়ি ব্যবহার করে রান্না করছেন। নিয়মিত বিল পরিশোধ করেও লাইনের গ্যাস না পাওয়ায় এলাকার মানুষ। লাকড়ি চুলা আছে, সিলিন্ডার আছে, গ্যাসের পয়সা দিয়ে সিলিন্ডার পয়সা দিয়ে লাকড়িও ব্যবহার করি। বাবা আন্ডাই কষ্ট করি, ছোট বাচ্চারা চলে স্কুলে যাইতে অনেক সমস্যা। একখানা সকালবেলায় টিফিন দিতে হয় না, কিছু দিতে হয় না, রান্না করে খেতে পাচ্ছি না। সবার পক্ষে তো আর সিলিন্ডার ইউজ করা সম্ভব না, মাটির চুলায় রান্না করতে হয় আমাদেরকে। মাস শেষে আপনার গ্যাসের বিলও দেওয়া লাগতেছে, ওদিকে আপনার মনে করেন সিলিন্ডার গ্যাসও নিতে হচ্ছে। আমরা সাফারিং আর কি। সকালে নাস্তা না খেয়ে বাচ্চারা যায় স্কুলে। গত বছরের থেকেও কমপ্লেইন তো দিতেছে, কমপ্লেইন তো কোনো লাভ নাই। মানে ফজরের নামাজে 2 ঘন্টা আগে উঠে ফাঁক করি, ফজরের নামাজ শেষে গ্যাস আর থাকে না। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতে প্রকল্পপত্র পাঠানো হয়েছে জানিয়ে এরই মধ্যে সংকট কিছুটা কেটেছে বলে দাবি করেন এই কর্মকর্তা। গ্যাস সংকট উত্তরণে আমরা কাজ করতেছি। 10 PSI চাপ উন্নতি ঘটানো হয়েছে, যে কারণে ফেনী অনেক অঞ্চলে কিন্তু গ্যাসের চাপ আগের চেয়ে
বৃদ্ধি পেয়েছে বলে আমাদের কাছে খবর আছে। দ্রুত গ্যাস সংকট নিরসনে ব্যবস্থা নেয়ার দাবি ফেনীবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শেরপুরে বেড়েছে শীতের দাপট। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাহিদুল ইসলাম উজ্জ্বল। উজ্জ্বল, জনজীবনে শীতের প্রভাব কেমন পড়েছে আমাদের জানাবেন। শুভ সকাল মার্জানা। সীমান্তবর্তী জেলা শেরপুরে এই মুহূর্তে শীতের প্রকোপে কিন্তু সাধারণ মানুষজন কিন্তু পড়েছে নানা ধরনের বিপাকে। এই মুহূর্তে কুয়াশা গত কয়েকদিন তুলনায় অনেকটাই কমেছে, তবে শীতের প্রভাব কিন্তু বেশ পড়েছে। আমরা দেখেছি যে ভোরে এবং সন্ধ্যার পর থেকেই কিন্তু প্রচুর ঠান্ডা শুরু হচ্ছে। এই শীতের আসলে মাঘের এই মুহূর্তে কিন্তু মধ্য সময়, এই সময়টা কিন্তু প্রচুর শীত পড়ছে। আসলে এই মুহূর্তে যদি আমি বলতে চাই, এই মুহূর্তে ঠিক আমার এই শেরপুরে 14 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা রয়েছে এবং রাতে কিন্তু এর ঠান্ডা কিন্তু প্রচুর ভাবে পড়তে থাকে। এবং সীমান্তবর্তী এলাকা শেরপুরের গারো পাহাড়ের পাদদেশে যে মানুষজন আছেন তারা কিন্তু নানা ধরনের এই ঠান্ডাজনিত সমস্যাও কিন্তু পড়ছেন। আমি যদি একটু বলি যে এই মুহূর্তে সীমান্তবর্তী জেলায় শেরপুরে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ চলছে। গত কয়েকদিনের তুলনায় কিন্তু কুয়াশাটা কিছু কমলেও শীতের তীব্রতা এখনো বেড়ে চলছে। রাতে ও ভোরে কিন্তু নেমে আসছে চরম শীত। আর গ্রামের মানুষ এখনো আগুন জ্বালিয়ে শীত কিছুটা নিবারণের চেষ্টা করছে। এতে করে ঠান্ডাবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। আমরা হাসপাতালগুলোতে গিয়েছি এবং সেখানেও দেখেছি যে ঠান্ডাজনিত অনেক রোগী আক্রান্ত হচ্ছেন। ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, কাশি, জ্বর নিয়ে অনেকে ভর্তি হচ্ছেন। আর এতে বেশিরভাগ রোগী কিন্তু আমরা দেখেছি শিশু এবং বৃদ্ধরা ভর্তি হচ্ছেন। আর আমরা দেখেছি যে শেরপুর সদর হাসপাতাল সহ প্রায় প্রতিটি হাসপাতালে কিন্তু ঠান্ডাজনিত রোগীদের ভিড় যেমন বাড়ছে, তেমনি রোগীদের সেবা দিতেও কিন্তু হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। অন্যদিকে শীতের এই তীব্রতা যত বাড়ছে তারই সাথে সাথে দিনমজুর সহ কৃষকরা পড়ছে কিন্তু নানাবিধ সমস্যায়। আর আপনি জানেন যে বোরো আবাদের মূল মৌসুম চলছে। এই মৌসুমে শ্রমিক সংকটও কিন্তু দেখা দিচ্ছে। শ্রমিকরা এই তীব্র শীতে কিন্তু তারা ঘর থেকে বের হতে পারছে না। আবহাওয়ার পূর্বাভাসেও কিন্তু দেখা যাচ্ছে যে আসলে শীত এই মুহূর্তে একটু বেশি হলেও অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু আবার স্বাভাবিক হওয়ার একটি লক্ষ্য দেখা যাচ্ছে। সেটি যদি হয় তাহলে আসলে এই শেরপুর সীমান্তবর্তী এই জেলার মানুষজন তারা আসলে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এবং হাসপাতালে ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে ঠান্ডাজনিত এই রোগীরা বেশি এখানে ভর্তি হচ্ছেন এবং তারা আসলে সেবা দিতে প্রস্তুত রয়েছেন। আর এরই সাথে আরেকটি বিষয় বলতে চাই যে সীমান্তবর্তী এই শেরপুরের বিভিন্ন উপজেলায় আমরা বিশেষ করে একেবারে পাহাড় ঘেঁষা যে অধিবাসীরা আছেন তারা আসলে সন্ধ্যার পর থেকে কিন্তু এই শীতের চরম বিপাকে পড়ে থাকেন শীতের কারণে। এবং তারা আসলে রাতে এই শীত নিবারণের জন্য তারা আগুন চালিয়ে তারা কিন্তু কিছুটা ঠান্ডা থেকে বাঁচার জন্য চেষ্টা করেন। আর এরই সাথে সাথে গত কয়েকদিনের তুলনায় কিন্তু এই মুহূর্তে শেরপুরে কিন্তু অনেকটাই স্বাভাবিক হতে শুরু করছে। আজ আমরা ভোরেই দেখেছি যে ঠান্ডা গত কয়েকদিনের তুলনায় অনেকটা কমছে। আশা করছি এই অল্প কয়েকদিনের মধ্যে অর্থাৎ আগামী কাল থেকেই হয়তো বা আবহাওয়া আর একটু স্বাভাবিক হতে শুরু করবে। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে শীতের সর্বশেষ তথ্য। মার্জানা। উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেরপুর থেকে শীতের তীব্রতা নিয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী মোজাহিদুল ইসলাম উজ্জ্বল। মৌলভীবাজারে বেড়েছে আখের রস ও লালি গুড়ের কদর। বেচাকেনা হচ্ছে গ্রামাঞ্চল সহ শহরেও। স্বল্প খরচে উৎপাদনে লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা। সহকর্মী সালে ইলাহি কুটির তথ্য ও ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মাঠে আখ সংগ্রহ করা শুরু করেন চাষিরা। কাঁধে করে আখ নিয়ে আসেন নিজ বাড়ির উঠানে, শুরু করেন মাড়াইয়ের কাজ।
পাওয়া যায় খাঁটি রস। সেই রস পাত্রে ঢালা হয় বিক্রি ও গুড় তৈরির জন্য। দীর্ঘ সময় বিশেষ পদ্ধতিতে জাল দিয়ে তৈরি করা হয় সুস্বাদু আখের তরল গুড়, স্থানীয়ভাবে যা লালি নামে পরিচিত। মুসলিম পরিবার মাইসে আমরা এটা হরিয়া এটা দি গুড় মালাই ব্যবসায়ী না রস বেছে লালি মালাই আমরা এটা খেত দরিয়া আছি। ইয়ার খেত করি আমরা প্রায় ৩-৪ লাখ টাকার লালি কিংবা রস বেশি, কিন্তু সরকারি কোনো ট্রেনিংও পাই না। আর এখন মেশিন বাড়ো নিয়ে খরচ বাড়ছে, ১২০ টাকা ডিজেলের লিটার। এটা খরচ দিয়া খামলা খরচ দিয়া ব্যবসা কম হয়। খেজুরের রসে নিপা ভাইরাসের আতঙ্কে অনেকেই ঝুঁকছেন আখের রস ও লালিতে, যা শীতকালীন পিঠাপুলিকে আরো সুস্বাদু করে। খুব সকালাই আইয়া রস নেই, পিওর রস নেওয়ার পরে মানুষের চাহিদা আছে, মানুষের রস খাই, আমরা এলাকার রস বেশি। আপনার রস খাইলাম, খুব সুস্বাদু রস। আর রাস্তার পাশে যে রসগুলা বেছে এগুলা থাকে, এগুলা খুব ভালো। আমরা সামনেও তারা প্রক্রিয়া করিয়া বা সুন্দর করি পরিবেশন করিয়া দিছে আমরা রে, হইলে সবটাও ঠিক আছে, হইলে দামটা একটু বেশি পড়ে যায়। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য আখের লালি গুড় বিক্রি করে যাচ্ছেন চাষিরা। রং কিংবা স্বাদ বাড়ানোর জন্য কৃত্রিম কোনো কিছু ব্যবহার করা হয় না। আমার বাপ দাদার এই ঐতিহ্যটা আমি ধরিয়া রাখছি। এখান থেকে আমি প্রায় ২৭ বছর যাবৎ আমি আখর চাষ করি এবং আখ থাকি আমি রস গুড় লালি এগুলা বানাই। এটা কোনো ভেজাল নাই, এটা অরিজিনাল খাঁটি জিনিস। এদিকে আখ চাষে কৃষকদের সহযোগিতার কথা জানান জেলা কৃষি কর্মকর্তা। আখের ফলন ভালো হয়েছে এবং গুড় হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা আশা করছি কৃষক ভাইদেরকে নিয়ে আগামীতে প্রশিক্ষণ এবং উন্নত জাতের চারা বা কলমের চারা দেওয়া যায়, সেই জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করছি। চলতি মৌসুমে মৌলভীবাজারের ৭টি উপজেলায় ২৫ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। আনুমানিক ৪,০০০ টন আখ থেকে প্রায় কোটি টাকার লালি গুড় তৈরি ও বিক্রি হবে, এমনটাই ধারণা কৃষি বিভাগের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলা ভাষায় সনেট ও অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের সাগরদাড়িতে প্রথমবারের মতো এবারও আয়োজিত হচ্ছে ৭ দিনব্যাপী মধুমেলা। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির বাস্তুভিটা যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ির কপোতাক্ষ নদের তীরে বসেছে ৭ দিনব্যাপী মধুমেলা। অনেকদিন পরে এখানে আসছি, আশেপাশে অনেক সুন্দর জায়গা। এটা হচ্ছে যে আপনার মাইকেল মধুসূদন দত্ত মেলা প্রতি বছরই হয় এখানে। ছোট বাচ্চাদের নিয়ে আছে, নাগরদোল্লা আছে, নৌকা আছে, মোটরসাইকেল খেলা আছে, অনেক কিছু আছে, সার্কাস আছে। আমাদের খুব ভালো লেগেছে দেখি। অনেক রকম মিষ্টি থেকে আসলেই খুব লোভ লাগলো। পাশ থেকে মিষ্টি খাওয়ালো দোকানদার, ভালোবেসে মিষ্টিটা আসলে অনেক সুন্দর। তার জন্মদিন ঘিরে প্রতি বছরই এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন। কবিকে নিয়ে আলোচনা সভার মাধ্যমে হয় মেলার উদ্বোধন, ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজনও। মেলায় বসেছে প্রায় ৩ শতাধিক স্টল। এসব স্টলে বিক্রি হচ্ছে জামা, জুতা, ব্যাগ সহ নানান জিনিসপত্র। বিশেষ করে হরেক রকমের বাহারি মিষ্টি খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। প্রথম দিনের বেচাকেনাতে খুশি ব্যবসায়ীরা। আমাদের এই শেখ মিষ্টান্ন ভান্ডারে অনেক বিভিন্ন আইটেমের মিষ্টি পাওয়া যায়, ল্যাংচা মিষ্টি, তারপরে আপনার কোলবালিশ মিষ্টি। মেলার পরিবেশ তো ভালোই বুঝে যাচ্ছে। আমি ৩-৪ বছর যাবত আসি, আজকের পরিস্থিতি ভালো, আগামী দিনগুলো আরো ভালো আশা করতেছি। ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এই মেলাকে একেবারে সুন্দর সুশৃঙ্খল করার জন্য যে পরিমাণ নিরাপত্তা দরকার, আমাদের পুলিশ আছে, আনসার আছে, এখানে আমাদের র্যাব কাজ করছে, আমাদের ইন্টেলিজেন্সগুলো কাজ করছে। পাশাপাশি যদি ওইরকম প্রয়োজন হয় আমাদের বিজিবির সাথেও আমাদের যোগাযোগ আছে, তারাও রেডি থাকবে। কবির জন্মদিনে তার স্মরণে আয়োজিত এ মেলা আনন্দে নতুন মাত্রা যোগ করে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।